হে ডলি, চল বাইরে আয়। স্যার এসেছেন, তোকে ডাকছে। আরে যা, একটু হাওয়া খেয়ে আয়। আরে আশা, হাওয়া কিংবা খাওয়া, একটু ভদ্রভাবে খাওয়া। না আমি এখানে সারা জীবন থাকবো, না সারা জীবন তোর অর্ডার চলবে। হ্যালো। মহিমা শুক্লা? হ্যাঁ, আপনি কে? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেবিকা কথা বলছি। রাজেনের মার্ডার কেসের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করার আছে। রাজেনের ব্যাপারে? এবার এটা বলো না যে তুমি ওকে চিনতে না। হ্যাঁ, চিনতাম। কবে থেকে চিনতে? যেভাবেই চিনি। আপনার কি? এটা আমার পার্সোনাল ব্যাপার। মার্ডার কারোর পার্সোনাল ব্যাপার হয় না পূজা। রাজনের মার্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার বলুন। খুব দেমাক দেখছি। প্রশ্নটাই তো আপনি এভাবে করছেন, কি সম্পর্ক আছে রাজনের সাথে? আরে কেন বলবো? এবার তো তুই বলবি। গারোলিয়া থানা পুলিশ স্টেশনে চলে আয়। এ হুমকি দিস না, ঠিক আছে? চল, আসবো না। কি করবি? তুই আসবি নাকি তোকে টেনে নিয়ে আসবো? অ্যাড্রেস বল নিজের। ম্যাম প্লিজ অ্যাড্রেস নেবেন না। আপনি যেখানে বলবেন, যখন বলবেন আমি সেখানেই যাচ্ছি। ম্যাডাম প্লিজ আপনি বাড়ি আসবেন না। না, যতবার তুমি প্লিজ প্লিজ বলছো ততক্ষণে তুমি এখানে চলে আসতে। না ম্যাডাম, আমি আজকে বাড়ি থেকে বেরোতে পারবো না। বাবা বাড়িতেই আছে। তুমি এত ভয় পাচ্ছ কেন নায়না? রাজেনের মার্ডারে তোমার হাত নেই তো? না ম্যাডাম, আমি তো নিজে এতটা শকে আছি যে কি বলবো। আপনি আমাকে বলুন কালকে কটার সময় যাব। আমি 100% যাব ম্যাডাম। কেন খুন করালে তুমি তোমার স্বামী আর শ্বশুরকে? রাজেনের অ্যাফেয়ারের জন্যে, নাকি তোমার মা ডলির সাথে যুক্ত কোনো ব্যাপার? আমি সত্যি বলছি স্যার, আমি মারিনি আমার স্বামী আর শ্বশুরকে। তাহলে নিজের মায়ের ব্যাপারে মিথ্যে বলেছিলে কেন? মিথ্যের ওপর ভরসা করাও তো সহজ নয়। কিন্তু সত্যের মোকাবিলা করাটাও তো সহজ নয় স্যার। একটা এমন সত্যি যেটা সারা জীবন আপনাকে মিথ্যে বলায়। ছোটবেলা থেকেই আমি আর আমার বোন সোনিয়া সেই সত্যির থেকে লুকিয়ে বেরিয়েছি যে আমার মা ডলি জয়সওয়াল আমাদের মতন জোয়ান মেয়েদের কিনতো, ওদের বাড়িতে আনতো আর তাদের দিয়ে বিজনেস করাতো। ধান্দা করাতো, প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তি। হ্যাঁ তাই স্যার, ধান্দা, প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তি। 12 বছর বয়স থেকে দেখেছি নিজের মাকে এই ধান্দা করতে। ওই বাড়ির প্রত্যেকটা নিঃশ্বাসে ঘেন্না করতো, দম বন্ধ হয়ে আসতো। এই ঘেন্না আর যন্ত্রণার উপন্যাস পরে লিখো। আসল কথাটা হলো তোমার মা ডলি একজন ট্রাফিকার, আর 7 মাস আগে এই কেসেতেই গ্রেফতার হয়েছে। আর প্রায় তখন থেকেই তুমি তোমার স্বামীকে ছেড়ে তোমার বাপের বাড়ি চলে এসেছো। আমি তো চাইতামই আমি আমার মায়ের ঘর থেকে, ওর ছায়ার থেকেও দূরে থাকি। আমি নিজের ভাইদের জন্য ফিরেছি। এর সাথে রাজেন আর তার বাবার খুনের কি সম্পর্ক? ব্যাপারটা এরকম নয় তো যে এই কেসে তোমার মায়ের গ্রেপ্তার হওয়ার পিছনে তোমার স্বামী রাজেনের হাত নেই তো? আরও তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর সেই জন্যে তোমরা মা বেটিতে মিলে ওর নামে সুপারি দিয়ে দিলে। এরকমটা নয়, রাজেনী কথাটা জানতো বিয়ের অনেক আগে থেকে যে আমার মা কি কাজ করে। আর শুধু রাজেনই নয়, আপনাদের কয়েকজন পুলিশের লোকও জানতো। আর রাজেন আমাকে বাড়ি থেকে বার করেনি, আমি নিজেই ওই বাড়ি ছেড়ে দিয়েছি নিজের ভাইদের জন্য। 7 মাস আগে যখন মা গ্রেপ্তার হয়, তবে থেকে বাজ ভেঙে পড়ে আমাদের সকলের মাথায়। প্রথমে তুই বাড়ি যা, অমিত আর অতুলকে কিছুদিন সামলা। কেন মা, কোথায় যাচ্ছ? যাচ্ছি না, পুলিশ স্টেশন থেকে বলছি। পুলিশ স্টেশন? আবার কি করেছো তুমি? তুই বাড়ি যা, অমিত আর অতুলের খেয়াল রাখ। আমি সোনিয়াকেও বলে দিয়েছি। কিন্তু কিছু তো বলো, আবার কি করেছো তুমি? হ্যালো হ্যালো, কোমল, তুই ভয় পাস না। তোর বাড়ির লোককে খবর দিয়ে দিয়েছি, তোর বাবা আসছে তোকে নিতে। বাড়ি যাবি তুই? আমি তো অনেক আগেই বাড়ি যেতে চেয়েছিলাম। ওরা বলেছিল আমাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু কিন্তু ওরা আমার সাথে আবার আবার শুরু করে দিয়েছে। কেন, বন্ধ করে দিয়েছিল নাকি? ও এছাড়া আর কোনো কাজ জানে নাকি? স্যার বলবেন তো হয়েছেটা কি? 16 বছরের মেয়ে কোমল মাহাতো বাইরে বসে আছে, নিজের কাকার বাড়ির থেকে পালিয়ে নিজের বাড়িতে যাচ্ছিল। ভোপাল স্টেশনে তোর মার ওই দালাল নাদিম ওর খপ্পরে পড়েছিল।
আর তোর মা তখন থেকে ওকে নিয়ে ধান্দা করছে। আর কত বরবাদ করবে আমাদের সকলের জীবনকে? তোমার লজ্জা করে না? ওই মেয়েটার বয়স 16 বছর, আর তুমি ওকে, তুমি কথা দিয়েছিলে যে সোনিয়ার বিয়ের পরে তুমি এসব আর কখনো করবে না। ভেঙে দিয়েছি। তোর দুই ভাইয়ের জন্য আমি কথা রাখতে পারিনি। ভাগ্য ভালো আমাদের দুই বোনের যে ছোটবেলায় আমাদের দুজনকে ধান্দায় বসাওনি। এটাকে ভাগ্য বলিস না তুই, সেটা ছিল মায়ের ভালোবাসা। তোমার ভেতরে মাতৃত্ব শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য ছিল। জন্ম দিয়ে দিয়েছো না আমাদের, এবার পেছন ছাড়ো আমাদের। আমার তো লজ্জা লাগছে তোমাকে মা বলে ডাকতে, যে অন্যের বাচ্চাদের নিয়ে নিজে টাকা রোজগার করে। এই জ্ঞানের কথা আমায় তখন বলতে পারতিস যখন শুরু করেছিলাম। তখন তো আমার টাকা দিয়ে বেশ দামি দামি জামা কাপড় কিনতিস। ওই টাকায় আমি তোদের বিয়ে দিয়ে, যখন সোনিয়াকে বিয়ে দিয়েছি তখন 3টে মেয়েকে আমায় পাচার করতে হয়েছে। তখন তোর এই জ্ঞান কোথায় ছিল? কানে তুলো গুজেছিলিস? তোদের দুই বোনের জীবন তো খুব আরামে কাটছে, তাই বলে কি আমার জীবন শেষ হয়ে গেছে? তোদের দুই ভাইয়ের জীবন কি শেষ হয়ে গেছে? কাল তোর দুই ভাইয়ের বিয়ে হয়ে যাবে, আর ওরাও গিয়ে বউয়ের আঁচলের তলায় লুকোবে। তখন তোর ওই বুড়ো মায়ের খেয়ালকে রাখবে একবার ভেবে দেখেছিস? নাকি তোর ওই মরা বাপ আসবে টাকা নিয়ে, 4 ছেলে মেয়ে গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল? যা তাকে খুঁজে নিয়ে গিয়ে, আর তাকে এই গীতার ভাষণ শোনাস, বুঝেছিস? যেই মা আমাদের জন্ম দিয়েছিল সেই আমাদের নরকের জীবনে ঠেলে দিল। কিন্তু মায়ের একটা কথা সত্যি ছিল, যে ওই ধান্দার টাকাতেই আমরা দুই বোন বড় হয়েছি। কিন্তু এর সঙ্গে তোমার স্বামী রাজেনের কি সম্পর্ক? তাকে মারলে কেন? আমি রাজেনকে মারিনি। রাজেন কোনো ধোয়া তুলসী পাতা ছিল না। তা সত্ত্বেও আমার কাছে ওই নরকের থেকে বেরোনোর জন্য একটা রাস্তা ছিল, যেটা আমার মা বানিয়ে রেখেছিল এই বাড়িতে। রাজেন আমাকে প্রায় মারধর করত, ওর বাড়ি ছেড়ে চলে আসার আগে থেকেই। আমি সব সহ্য করতাম। আমি চিন্তা করতাম যে শুধু মারেই তো, মেয়েদের তো বিক্রি করে না। মায়ের মতো কোনো বেআইনি ভাবে তো টাকা রোজগার করে না। তাহলে সব সহ্য করে নাও। তাহলে এই সহ্য করার ক্ষমতা কি করে শেষ হয়ে গেল? আমি রাজেনকে মারিনি স্যার। হ্যাঁ, আমি আপনাকে মিথ্যে বলেছি আমার মায়ের বিষয়, কিন্তু এটা সত্যি। রাজেন এটা পছন্দ করতো না যে আমার ভাইয়েরা ওই বাড়িতে থাকুক। ওদেরকে ঘেন্না করত, আমার পুরো পরিবারকে। কথা শোনাতে কোনো ত্রুটি রাখতো না। এই অবস্থায় আমি কি করতাম স্যার? নিজের ভাইদের তো ছাড়তে পারতাম না। একজন ক্রিমিনাল আছে ফয়জাল, তাকে তোমার মা ডলি ভোজপুরে পাঠিয়েছিল কোনো গঙ্গাধরের থেকে টাকা নিয়ে এখানে কোনো সুরেশকে দেওয়ার জন্যে। আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। শালিনী, মিথ্যে খুব বেশি দিন চলে না। সত্যি বলো, যে মা তোমাদের এত কষ্ট দিল, তার পরামর্শে নিজের স্বামীকে খুন করলে? আগে না, রাজেন যেমনই ছিল আমার মায়ের থেকে ভালো ছিল। ওর ব্যবহার যতই খারাপ হোক না কেন, আমার মায়ের ব্যবহারের থেকে ভালো ছিল। যদি আপনি এটা বলতে চান যে আমার মা সুপারি দিয়েছে রাজেনকে মারবার, তাহলে সত্যি বলবো স্যার, তাতে আমি একটু অবাক হব না। কিন্তু রাজেনকে কেন মারতে যাবে? এরকম কি ক্ষতি করেছে রাজেন ওর? আরে আশা, যা জিজ্ঞেস করা তুই করতে পারতিস। জেলের ভিতরে ঢুকে তোর আমি মেয়ে বিক্রি করছি না। স্যার, আমার ল্যান্ডলাইন নাম্বারে একটা অজ্ঞাত কলার ফোন করে একটা টিপস দিয়েছিল যে ডলি 16 বছরের একটা নাবালিকা মেয়েকে ঘরের মধ্যে আটকে রেখেছে আর তাকে দিয়ে ধান্দা করাচ্ছে। হ্যাঁ, আমি জানি, 7 মাস আগের কেস, কিন্তু রিওপেন করতে হবে। আমার সন্দেহ হচ্ছে যে এই টিপটা তোমার শালিনীর স্বামী রাজেন পাটিদার দেয়নি তো? ভিকটিম রাজেন পাটিদার? হ্যাঁ, একসঙ্গে 3টে অ্যাফেয়ার চলছিল ওর। হয়তো ডলিকে ধরিয়ে দিয়ে শালিনীকে বাড়ি থেকে বার করে দিতে চাইছিল, আর ডলি বদলা নিতে রাজেনকে খুন করিয়ে দেয়। হয়তো শালিনীও জড়িত। ঠিক আছে স্যার, ওই অজ্ঞাত কলটার ব্যাপারে খবর লাগাচ্ছি। আপনি আমার স্বামীকে এর মধ্যে কেন আনছেন? প্লিজ এটা করবেন না। আমি তো বলছি আমি রাজেনকে চিনি। তুমি এখনো পুরো সত্যিটা বলছো না মহিমা। এই যে তোমার ফোন রেকর্ড, তুমি রোজ কথা বলতে রাজেনের সাথে। হ্যাঁ, আমার অ্যাফেয়ার ছিল রাজেনের সাথে, কিন্তু আমাদের সম্পর্ক শুধু শারীরিক ছিল, আর কিছু না। কোথায় দেখা হয়েছিল? আমার স্বামী রাজেনের থেকে লোন নিয়েছিল। একবার যখন ও ট্যুরে গিয়েছিল তখন রাজেন এসেছিল, তখন থেকেই শুরু হয়। তারপর থেকেই যখন আমার স্বামী বাড়িতে থাকতো না তখনই ওকে ডেকে নিতাম। হয়তো তোমার স্বামী জানতে পেরে গেছিল
ওই খুন করিয়েছে। না না ম্যাডাম, আমার স্বামী তো মাসের মধ্যে 15 দিন বাইরেই থাকে। ও তো আমার এই দ্বিতীয় নাম্বারটার ব্যাপারে জানেই না। আমার স্বামী এটার ব্যাপারে কিচ্ছু জানে না, আর না তো আমি কিছু জানি। আমি তো ওর বউ শালিনীকেও চিনি না। রাজেনকে খুন, তাও আবার জেলের ভিতর থেকে? প্রথম কথা স্যার, রাজেন আমার জামাই ছিল, আমার বড় মেয়ে শালিনীর স্বামী। নিজের হাতে আমি ওদের দুজনের বিয়ে দিয়েছি, আর আমি নিজেই ওকে শেষ করে দেব? যদি তোর প্রাণের বিপদ হয় না, তো তুই নিজের জামাইকে তো কি নিজের মেয়ের বাড়িও জ্বালিয়ে দিবি ডলি? আমিও তো সেন্টিমেন্টের ধার ধারি না, আর না তো কান্নাকাটি করে ওসব নাটক করতে আমার ভালো লাগে। হ্যাঁ, আমি মেয়েদের বিক্রি করি, ধান্দাও করিয়েছি ওদের দিয়ে, কিন্তু আগে আমি ধান্দায় বসেছিলাম স্যার, যাতে ছেলে মেয়েদের মানুষ করতে পারি। লেখাপড়া শিখিনি, আর কিছু করতেও পারতাম না, এটাই আমার কাছে সহজ ছিল। এসব শুরু করতে আমাদের পাড়ার এক মহিলা আমাকে পথ দেখিয়েছিল, কিন্তু এত বছরে আমার বাচ্চাদের গায়ে আমি আঁচড় পড়তে দিইনি। কাকে দিয়ে খুন করেছিস তুই ডলি? নরেন্দ্র পাটিদারের চাকর বাবুরামকে দিয়ে? আরে খুন কি, একটা চড় মারলে আমি সহ্য করি না। এত মেয়েকে দিয়ে আমি ধান্দা করিয়েছি, ওদের জিজ্ঞেস করুন। খুব যত্নে রাখতাম ওদের, খাওয়া দাওয়া, জামা কাপড়, সিনেমাও দেখাতাম ওদের, দেওয়ালি, ঈদ, সব কিছু। ফ্যাজলকে দিয়ে সুরেশের হাতে টাকা পৌঁছেছিস কিসের জন্য? ওই টাকাটা আমার ছোট জামাইয়ের জন্য, সোনিয়ার স্বামী ধীরাজের জন্য ছিল। ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। যদি ওকে টাইমে হসপিটালে না নিয়ে যাওয়া হতো, ও মরেও যেত। অলক্ষণে কথা বলিস না। দেখ সোনিয়া, নিজের মনকে শক্ত কর আর ভরসা রাখ, কিচ্ছু হবে না ধীরাজের। ও নিজের মেডিকেল ইন্স্যুরেন্স রিনিউ করতে ভুলে গিয়েছিল। হাতারান, প্লেট লাগানো, প্লাস্টার, অপারেশন সব মিলিয়ে তো 1 লাখ টাকার ওপর ধাক্কা। ওর মাইনে ছিল মাত্র 15,000 টাকা, তাই আমি লোক পাঠিয়ে ওর টাকার ব্যবস্থা করি। শুধু গঙ্গাধরী নয় স্যার, ভোপালে আরো 3 জনের সাথে কথা বলেছি আর টাকা জোগাড় করেছি। এটা সুপারির টাকা নয় স্যার, ও চিকিৎসার টাকা ছিল। এই কোমল মাহাতোর ট্রাফিকিং কেসে তোকে কে ফাঁসিয়েছিল? এখন এটা কি করে বলি স্যার? আপনি জানতে পারলে অবশ্যই আমাকে জানাবেন, সেটিং করে নেব। মানে মেরে ফেলবি? আরে না স্যার, নিজের সাইডে করে নেব। ধান্দাতে শত্রুতা চলে না, এই ধান্দায় বন্ধুত্ব শত্রুতার থেকে ভালো। এই কোমলের ট্রাফিকিং এ কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল তোর? কোমলের ট্রাফিকিং আমি নয়, অন্য কেউ করেছিল স্যার। নাদিম ওই মেয়েটাকে তুলে এনেছিল। এসো এসো, এটা নিজের বাড়ি ভাবো। হ্যাঁ, এখানে বসো। এবার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোমল। এই যে ডলি আন্টি আছে না, খুব ভালো। কাল সকালে উনি নিজে তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে, সোজা তোমার মায়ের কাছে। কি বলছো ডলিদি, পছন্দ? কত নিবি বল আগে? পুরো কোচি 1.5 লাখ টাকা লাগবেই। নিজের কমিশন জুড়ে বলছিস শালা? আরে কি সব কথা বলছো তুমি ডলিদি? আমার কমিশন তো শুধু তোমার থেকে নেব, আর আমি তো মাসে 15,000 এরকম মাল মাসে 4টে করে বসিয়ে দেবো তোমার এখানে। তারপর যতদূর চলে মাস গেলে তোকে 1.5 লাখ টাকা দেবো, তাহলে আমি কি কামাবো? আরে কামাবে ডলিদি, অনেক কামাবে। 1 মাসের পর সাপ্লায়ারকে বলে দেবে 50% আমাকে বেচে দিক, আর তারপরে কাজটাও আমাদের আর ফলটাও। যত চাও লুটে নাও। শেষে তো আমাকেই লুট করা হলো স্যার। সাপ্লায়ারকে পুরো 1.5 লাখ টাকা দিয়েছিলাম, খুব কষ্টে মেয়েটাকে 4 বার বসিয়েছিলাম, কেউ কাঠি করে দিল। রাজেন কাঠি করেছিল, তাই তুই তার প্রতিশোধ নিলি? এই দুনিয়ার এটাই তো সব থেকে বড় সমস্যা, যতই সত্যি কথা বলো কেউ বিশ্বাস করতে চায় না। তাহলে আপনি একটা কাজ করুন স্যার, যদি আপনার মনে হয় যে আপনিই শুধু সত্যি কথা বলছেন, তাহলে সত্যিটা আপনিই খুঁজে বার করুন, আমাকে অবশ্যই জানাবেন। স্যার, এই ডলি 1 নম্বরের ঝোল কুইন। ডলির হাত থাকতে পারে? সেটা তো মনে হচ্ছে স্যার, কিন্তু এটা প্রমাণ করার জন্য এখন আমাদের হাতে কিচ্ছু নেই। কিন্তু একটা কথা আছে স্যার, ডলি কথা ঘোরাতে কিন্তু প্রচন্ড এক্সপার্ট। আরে এই আশা, তোর মুখটা তো শুকিয়ে গেছে কেন রে? মৌসম্বি জুস খা। লকআপে খাবো তোর হাড়গুলো ভেঙে। স্যার, ওই ফেজল। কিন্তু একটা কথা আছে স্যার, ডলি কথা ঘোরাতে কিন্তু প্রচন্ড এক্সপার্ট। আরে এই আশা, তোর মুখটা তো শুকিয়ে গেছে কেন রে? মৌসম্বি জুস খা। লকআপে খাবো তোর হাড়গুলো ভেঙে। স্যার, ওই ফেজল যে ডলির কথায় টাকা কালেক্ট করেছিল, ওকে আমরা ধরে তো নিয়েছি, কিন্তু স্যার ও তো একজন ডেলিভারি ম্যান মাত্র। আর ওই সুরেশ যাকে ফাজল টাকা দিয়েছিল? এখনো আন্ডারগ্রাউন্ড স্যার।
দেবিকা, রাজনের গার্লফ্রেন্ডস নায়না আর পূজা কিছু বললো? অ্যাকচুয়ালি কিছু পাওয়া গেল না স্যার। দুজনেই অ্যাফেয়ারের কথা স্বীকার করেছে। ওর থেকে লোন নিয়েছিলাম আমি স্কুটি কেনার জন্য, ফেরত দিতে পারছিলাম না, বলতে পারেন দেওয়ার ইচ্ছে ছিল না, তাই ভালোবেসেছিলাম। লোন আর ইন্টারেস্ট সব মাফ। তাহলে তুই ছেলেদের এভাবেই ফাঁসাস? তোর কোনো র্যাকেট ফ্যাকেট নেই তো? এত খারাপ দিন আসেনি ম্যাডাম যে ছেলেদের ফাঁসাতে হবে। আর এমনিও এটা আমার প্রাইভেট ব্যাপার, আপনি এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? বেশি বড় বড় কথা বলিস না পূজা। মার্ডার কেসে ফেসে আছিস তুই। ফাঁসুক আমার স্যান্ডেল, বললাম না একবার, রাজনীশে কিছু সিরিয়াস ছিল না, লোনের বদলে টাইম পাস ছিল ব্যাস। আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেছে ম্যাডাম। রাজেন আমাকে বিয়ে করবে বলেছিল। তুমি জানতে না যে রাজেন বিবাহিত? ম্যাডাম আমি জানি যে ও বিবাহিত, কিন্তু ও তো ডিভোর্সও দিয়ে দিচ্ছিল। 17 সেপ্টেম্বর ও ফাইনাল ডিসিশনও নিত যে ও ওর ওয়াইফকে ডিভোর্স দেবে, আর আর আমরা দুজন বিয়ে করে দেব। আমি তো অনেক মানতও করেছিলাম যে ওদের যাতে ডিভোর্সটা হয়ে যায়, কিন্তু তারপর জানতে পারলাম ওর মার্ডার হয়ে গেছে। আমি আপনাকে বোঝাতে পারবো না ম্যাডাম যে আমার জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। আমি ওর সাথে শুয়ে হচ্ছি ম্যাডাম। স্যার এটা তো আমরা ধরে চলতে পারি যে হয়তো রাজেন শালিনীকে ডিভোর্স দিয়ে দিত। মানে ঘুরে ফিরে সেই জায়গাতেই এলাম, তীর শালিনীর দিকে। ওর কাছে মোটিভ আছে। শালিনী রেগে গিয়ে নিজের স্বামী রাজেনকে খুন করে, আর প্রমাণ লোকাতে রাজেনের বাবাকে খুন করে। কিন্তু স্যার শালিনীর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। পসিবিলিটি অনেকটাই কম যে এই খুনটা শালিনী নিজে করেছে। আর যদি অন্য কাউকে দিয়ে করেই থাকে, তবে কাকে দিয়ে করাবে? বাবুরামের কোনো খবর? এখনো পর্যন্ত কিছু পাইনি স্যার। গুরু খোঁজার আরো টিম লেগে রয়েছে। কিন্তু স্যার বাবুরামের হঠাৎ করে এইভাবে গায়েব হয়ে যাওয়া একটা বড় লিড দিতেই পারে। যে করেই হোক ওকে খুঁজে বার করো। ওই জানোয়ার রাজনের জন্য চোখের জল বার করে লাভ নেই। তিনটে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, পুলিশ বলেছে আমাকে। একজনকে নাকি বিয়ে করবেও বলেছিল, সেই জন্য তোকে ডিভোর্স দিচ্ছিল, তাই না? তাই তুমি ওকে খুন করিয়ে দিলে? কোমল মাহাতোর ব্যাপারে কে কাটি করেছিল? মানে তুমি রাজেনকে মেরেছো? ধীরাজের অ্যাক্সিডেন্ট কে করিয়েছিল শালিনী? আমাদের জীবন নিয়ে কেন খেলছো তুমি? আমি খেলছি? পুলিশ ভাবছে এসব কিছু আমি করিয়েছি। আর আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হয় রাজেনকে তুই খুন করেছিস, কারণ তুই জেনে গেছিলিস যে রাজেন তোকে ছেড়ে দিতে চলেছে, আর এই জন্যই তুই ওকে খুন করিয়েছিস। কারণ ওর পরে ও যা কিছু আছে যেটা তোর আর তোর মেয়ের হবে। কি ঠিক বলছি তো? দেখ শালিনী, যদি তুই এরকম কিছু করেও থাকিস, তবুও তোর প্রতি আমার কোনো রাগ নেই, কারণ আমি জানি তুই এই সব কিছু তোর মেয়ের জন্য করেছিস। তুই বল, সব দোষ আমি ঘাড়ে নিয়ে নেব? তোর জন্য নিশ্চয়ই করবো শালিনী, কিন্তু একটা কথা দিতে হবে। তোর দুই ভাইকে বড় করে মানুষ করে তুলতে হবে। ওদের মা বাবা দুটোই হয়ে। আর এই সব কিছু যদি তুই না করিস শালিনী, তাহলে কথা দিলাম যে করেছে তাকে ছেড়ে দেব না। তাছাড়া কখনো এটা ভেবে দেখেছিস নির্জন অন্ধকার রাস্তায় রাত্রি 10:30টার সময় বাড়ি ফিরছিল আমাদের ধীরাজ, কেউ ওর বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায়? আগে হ্যাঁ, হসপিটালের সমস্ত বিল আসলে সোনিয়ার মাই দিয়েছিলেন। মার কাছ থেকে টাকা আমিই চেয়েছিলাম। অ্যাক্সিডেন্ট 23 আগস্ট রাতে হয়েছিল। আগে হ্যাঁ, কাছেই একটা ফার্টিলাইজার ডিপো আছে, আমি ওখানকার ম্যানেজার। রাত্রে ডিউটি থেকে ফিরছিলাম, হঠাৎ গাড়িতে ধাক্কা মেরে দেয়। আচ্ছা, তুমিও কি ডলির পরিচালিত বেশ্যাবৃত্তির কথা জানতে? আগে জানি। রাজেনও জানতো, তাই না? আগে হ্যাঁ। সোনিয়া, তুমি কাকে সন্দেহ করো? রাজেনকে কে মারতে পারে? তোমার বোন শালিনী নাকি তোমার মা ডলি? আমি আমার মা আর দিদিকে সন্দেহ করব কারণ আপনার মনে হয় বলে? সন্দেহ তো করছি, কিন্তু সূত্র খুঁজে পাচ্ছি না। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও আমার শালিনী দিদি নিজের স্বামীকে কেন
কোনো বড় শত্রুকেও মারবে না। রইল আমার মায়ের কথা, আমার মা যতই ঘৃণ্য কাজ করুক না কেন, কাউকে খুন করতে পারে না। সিদ্ধার্থ, তুমি ধীরাজের ছোট ভাই? হ্যাঁ শালিনীর থেকে জানতে পারলাম তুমি আর রাজেন ভালো বন্ধু। হ্যাঁ, পুরনো বন্ধুত্ব ছিল। পরে জানতে পারলাম যে ও বৌদির দিদিকে বিয়ে করেছে। তুমি কাজটা কি করো সিদ্ধার্থ? রিসেপশনিস্ট আমি একটা হোটেলের। ওই মেয়েটাকে দিয়ে যা ব্যবসা করিয়েছে তারই অভিশাপ লেগেছে। এখন দেখুন না, ডলি নিজেই জেলে চলে গেলেন, আর এখানে শালিনী দিদির জীবনটাই নষ্ট হয়ে গেল। ধীরাজ দাদারও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে রাজেন আর তার বাবাও মারা গেল। সবার লাইফ নষ্ট হয়ে গেছে। পাপ করলো একজন আর ভোগ করছে সবাই। তোমার কি মনে হয় সিদ্ধার্থ, রাজেন ডলির বিরুদ্ধে থানায় খবর দিয়ে দিয়েছিল ওই কোমল মাহাতোর ব্যাপারে? আমি এইসব ব্যাপারে খুব একটা বেশি জানি না, শুধু এটুকুই জানি যে ডলির জন্য সবার লাইফ নষ্ট হয়ে গেল। স্যার, কল রেকর্ডস এসে গেছে। যে অজ্ঞাত নাম্বার থেকে ফোন এসেছিল যে কোমল মাহাতো ডলি জয়সওয়ালের বাড়িতে রয়েছে, ওই নাম্বারটা আমরা জানতে পেরে গেছি। এখন সুইচ অফ, কিন্তু ওই নাম্বারটা তো রাজেন পাটিদারের নয় স্যার। খোঁজ নাও এটা কার নম্বর বিনায়ক। এই কেসটায় আমরা অনেক জলঘোলা করেছি, আরও এগোতে হলে আরও কড়া প্রমাণ চাই। স্যার, ইন্দোর থেকে বলছি, একটা কাজের খবর পেয়েছি। বাবুরাম, বাবুরাম এখানে ইন্দোরে আছে, সিকিউরিটি গার্ডের চাকরি করছে। ওর সব মুভমেন্ট আমি ট্র্যাক করছি। গুরু, যে কোনো অবস্থাতেই বাবুরাম যেন আমাদের রেডারের বাইরে না যায়। সেই মুহূর্তে বাবুরাম ছিল আমাদের মুখ্য সাসপেক্ট, আর আমরা ধরেই নিয়েছিলাম যে খুনটা সেই করেছে। আর সেই মুহূর্তে সে আমাদের হাতে আসতে চলেছিল। স্যার শুনুন না, কি হয়েছে বলবেন তো? আমরা জানতাম যে বাবুরাম নির্দোষ, এটাই সে বলবে। কিন্তু বাবুরাম এমন একটা দিক আমাদের সামনে তুলে ধরলো যে দিকটা নিয়ে আমরা ভাবিইনি। স্যার, আমি কোথায় পালিয়েছি? আমি তো একা, আর আমার কোনো সংসার নেই। এখানে ভূপালে ছোটখাটো কাজ করতাম, ওখানে ইন্দোরে ভালো মাইনে চাকরি পেলাম, তাই ওখানে চলে গেলাম, আরামে থাকছিলাম। মার্ডারের প্ল্যানে ইন্দোরের চাকরিটা একদম কনফার্ম ছিল, তাই না? যাতে কেউ সন্দেহই করতে না পারে যে তুই পালিয়ে গেছিস। বাবুরাম, নে শুরু কর। দুটো খুনই 5:30 থেকে 6:30 মধ্যে হয়েছে। দরজা কে খুলেছিল? নরেন পাটিদার। প্রথমে ওকে মারলি তুই? এই রকমই ঘটেছিল, তাই না? স্যার, আমি আগস্টের পরে নরেন্দ্রবাবুর বাড়িতে যাইনি। ওখানে ইন্দোরে 1 সেপ্টেম্বর থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। তাহলে ইন্দোর থেকে এই কাজটা করতে এখানে এসেছিলে? 15 তারিখ রাতে এলি, 16 তারিখ কাজ করলি, সকালে চলে গেলি। বাবুরাম কে তোকে সুপারি দিয়েছিল এই খুনটা করার জন্যে? রাজেনের স্ত্রী শালিনী, নাকি শালিনীর মা ডলি জয়সওয়াল, নাকি নরেন্দ্র স্ত্রী রানী দেবী? তুই তো ওনাকে ভালো করেই চিনিস। হ্যাঁ, আমি নরেনবাবুর বউ রানী বৌদিকে চিনি। উনি পাশের জেলায় ছোট্ট একটা গ্রামে থাকেন। মাঝে মাঝে ফোন করেন নিজের ছেলে রাজেনের কথা জানবার জন্য। ওখানে কার সঙ্গে থাকে ও? ওনার দ্বিতীয় স্বামীর সাথে। উনি ভালো লোক স্যার, ওই নরেনবাবুর মতো নয়। আর স্যার, শালিনী মেয়েটা আছে না, ও কিন্তু মায়ের কুকর্মের সাজা পাচ্ছে। ওর যে মা আছে না ডলি, পৃথিবী উল্টে গেলে ও শুধরবে না। এই জ্ঞান প্রবচন আমায় শোনাস না, আসল কথাতে আয় তুই। কত টাকা পেয়েছিস তুই? স্যার, 100 টাকা দিনে 100 টাকা দিতেন নরেন্দ্রবাবু। আমি ওনার বাড়ি ছোটখাটো কাজ করে দিতাম। যখন শালিনী বাড়ি ছেড়ে গেল তখন ঘর পরিষ্কারও করেছি, তখন 200 টাকা দিতেন। সপ্তাহে একদিনই শুধু যেতাম। দেখ বাবুরাম, বেশি চালাকি দেখাস না, এমনি অনেক সময় কেটে গেছে। সাহেব, আমি যদি জানতাম আপনারা আমাকে খুঁজছেন তাহলে আমি নিজেই এখানে চলে আসতাম। আমি কিছু জানতাম না তো আমি কি করব? এই বাবুরাম তো তোতারাম হয়ে গেছে। একটা কথাই বলে যাচ্ছে যে মার্ডারের সময় ওনাকে ইন্দোরেই ছিল। সত্যিই ছিল স্যার। বাবুরাম 15 আর 16 সেপ্টেম্বর আর তার আগে এবং পরে ইন্দোরেই ছিল। বাবুরাম রং নাম্বার স্যার। তাহলে ঠিক নাম্বারটা কি রে? অপদার্থ তোরা কাজ করছিস না কি করছিস? হ্যাঁ, এই তুই যা। সাহেব, ওই দুজন খুন হবার সময় চুরিও হয়েছিল নাকি? না। ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কেন জিজ্ঞেস করলি রে? হওয়া উচিত ছিল নাকি? আগে তো চুরি হয়েছিল, সেই জন্য ভাবছিলাম যে কবে হয়েছিল? ওই জুলাই আগস্টে। কে করেছিল চুরি? বের কর, বাইরে বের কর, বের কর। দেখ আমায় রাগিয়ে দিস না। যা যা চুরি করেছিস বের কর, বের কর।
যা আছে সব বের কর, তা না হলে তোর চামড়া ছাড়িয়ে নেবো। এটুকুই ছিল তোর আলমারিতে, আর বেশি চিৎকার করিস না ঘাটের মরা। কি বললি? ঘাটের বড়া? কি হয়েছে? হয়েছেটা কি? আরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, অমনি ঘরে ঢুকে চুরি করছে, আর আমাকে বলছে নাকি আমি ঘাটের মরা। 100 টাকা দুটো নোট নিয়েছিলাম শুধু, আর এমনকি গুপ্তধন লুট করেছে আমি যে চিৎকার করছো। এই, এই চল 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 থানায় চল, চল থানায় চল। ঠিক আছে বাবু, ছেড়ে দিন বাবু। ছাড় আমায়। এই দাঁড়া, দাঁড়া। এই জন্য রাজেন এই দুই ভাইকে ঘরে ঢুকতে দেয় না। মায়ের দেখা দেখি দুটো ভাই ক্রিমিনাল তৈরি হয়েছে। ওই ছেলেটা অমিত, শালিনীর ভাই, নেশাখোর। যখন নরেন্দ্রবাবুর বাড়িতে থাকতো না, নিজের বোনের পাশ থেকে 2-3 বার টাকা চুরি করেছিল। তখন শালিনী ওকে বকেছিল। অমিত, তুমি কি 15ই সেপ্টেম্বর রাতে আর 16ই সেপ্টেম্বর সকালে নিজে জামাইবাবুর বাড়ি গিয়েছিলে? আপনারা বিশ্বাস করছেন না কেন? আমি বললাম তো, ওই রাতে বাড়িতেই ছিল, কোথাও যায়নি। থাক আর বলো না, তুমিও তো কম মিথ্যে কথা বলোনি, অনেক কিছু লুকিয়েছো। অমিত, জবাব দাও। আপনারা এই প্রশ্নটা করছেনই বা কেন? কি প্রমাণ করতে চাইছেন যে ও এই বাচ্চাটা আমার স্বামী আর শ্বশুরকে মেরে ফেলেছে? হুঁশে আছেন তো আপনারা? ও তাকে নিজের হুঁশে কখনো নেশা করতে টাকা চুরি করে নাও? ও তোমাকে কখনো বলেছে যে যখন তুমি রাজেনের বাড়ি থেকে তোমার বাপের বাড়ি চলে এলে তখনও রাজেনের বাড়ি একবার গিয়েছিল চুরি করতে? তোমার শ্বশুরকে হাতে নাতে ধরে ফেলেছিল? দেখুন স্যার, 100-200 টাকা চুরি করা আলাদা ব্যাপার, আর দুটো মানুষকে খুন করে ফেলা আলাদা ব্যাপার। আর আমি আপনাদের কতবার বলেছি যে অমিত ওই রাতে বাড়িতেই ছিল। অমিত, যেটা সত্যি বলে দে, নাহলে তুই সমস্যায় পড়তে পারিস। স্যার, আপনি এইভাবে আমার ভাইকে ভয় দেখাতে পারেন না। প্রশ্ন অমিতকে করছি, অমিতই উত্তর দেবে। অমিত, দুটো মার্ডার কি তুই করেছিস? স্যার আপনি শালিনী, বল অমিত, এই দুটো মার্ডার তুই করেছিস? কাকে মার্ডার? তোর জামাইবাবু রাজেন পাটিদার আর তার বাবাকে। না, এই অমিত তো আটকে গেছে এক জায়গায়। একটাই উত্তর, আমি কিছু করিনি। আর আমরা ওর সাথে কিছু করতেও পারবো না, যেহেতু নাবালক। স্যার, আমাদের হাতে পোক্ত কিছু থাকা উচিত, যার মাধ্যমে অমিতের মিথ্যাটাকে ধরতে পারবো। একটা ব্যাপার বুঝতে পারছি না, অমিত ড্রাগ অ্যাডিক্টেড। যদিও রাজেনের বাড়ি টাকা নিতেই যায়, আর সেখানে ওর জামাইবাবু রাজেন আর তার বাবাকে খুন করলো, অথচ টাকা নিল না কেন? ক্যাশ ছিল তো বাড়িতে। হয়তো অমিত আগেই টাকা পেয়ে গিয়েছিল। আমরা সুপারির অ্যাঙ্গেল খুঁজছিলাম, হয়তো সুপারি দেওয়াই হয়নি, এই নাবালককে দিয়ে করানো হয়েছে। অমিত নিজে নেশাখোর, নেশাখোরদের সাথে ওর ওঠা বসা। 24 ঘন্টায় নেশাতে থাকে, ও কি আদৌ দুজনকে খুন করতে পারবে? স্যার, ভিতরে আসতে পারি? কোনো দরকারি খবর এনেছিস গুরু? এই শালিনীর ভাই অমিত রং নাম্বার। তুই কি জানিস? হ্যাঁ স্যার। আর দেখুন স্যার, এই অমিত একা তো দুটো মার্ডার করতে পারবে না, কমপক্ষে 2টো লোক লাগবে এই কাজ করতে। আমি ওর নেশাখোর বন্ধুদের খোঁজ লাগিয়েছি, কেউ এই কাজ ফ্রিতে করবে না। আর না তো এরকম কোনো খবর আছে। সাধারণত নেশাখোর লোকেরা পেট পাতলা হয় স্যার, কিন্তু ও কখনো ওর কোনো সঙ্গীকে কিচ্ছু বলেনি। শালিনী বলছিল সেই রাতে অমিত বাড়িতেই ছিল, এটা কি সত্যি? স্যার, এই কথাটার তো কোনো প্রমাণ নেই, আর এটারই বা কি প্রমাণ আছে যে অমিত রাজেনের ওখানে গিয়েছিল? স্যার, একটা কথা বলবো স্যার, রাজেন যখন মারা যায় ফুল নেশায় ছিল, ভিতরের ঘরে বেল বাজলে এটা তো সম্ভব নয় যে রাজেন ভিতর থেকে আসবে দরজা খুলতে, কারণ বাইরে ওর বাবা নরেন্দ্র শুয়েছিল। তাহলে হতে পারে যে দরজা খুলতে নরেন্দ্রই উঠেছিল। এবার একটু ভাবুন স্যার, যদি অমিত ওখানে গিয়ে থাকে তাহলে কি নরেন্দ্র ওকে দেখে রেগে যেত না, চিৎকার করতো না, ওকে ভিতরে ঢুকতে দিত, আর তারপর নিজে বাথরুমের দিকে চলে গেল যেখানে অমিত আগে ওকে মারে, তারপর রাজেনকে? রং নাম্বারের পর রং নাম্বার, জানি না আসল নাম্বারটা পাচ্ছি না কেন। কারণ আমাদের কাছে এই ব্যাপারে কোনো টেকনিক্যাল প্রমাণ নেই যে ওই রাতে রাজেনের সঙ্গে কারোর কথা হয়েছে কিনা। তারপরে চেনা পরিচিত লোকটা রাজেনের বাড়িতে এলো, রাজেনের সাথে বসে দুজনে একসাথে মদ খেলো, আর তারপর রাজেনকে মেরে দিল এবং রাজেনের বাপকেও। স্যার, খুনটা সকাল 5:30 থেকে 6:30টার মধ্যে হয়েছে। তার মানে ওখানে যেই এসেছিল, মানে খুনি, সারা রাত থাকার প্ল্যান নিয়ে এসেছিল। ঘুরে ফিরে সেই একই দিশার দিকে যাচ্ছে, আর সেটা হলো শালিনী। এখন প্রশ্ন হলো, শালিনী তার ছোট্ট মেয়েটাকে রেখে আর দুজন নাবালক ভাইকে বাড়িতে একলা রেখে
নিজের স্বামীর বাড়ি গেল অত রাত্রে, আর সারা রাত ওখানে রইলো, আর সকাল 5:30 থেকে 6:30 মধ্যে তাদের খুন করলো, আর তারপর বাড়ি চলে এলো যেখান থেকে শুরু হয়েছিল। ঘুরে ফিরে সেখানেই এসে দাঁড়ালাম। আমরা এই কেসটা ব্রেক থ্রু করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না আমরা কোথায় ভুল করছি। এরপর বিষয়টা এমন অ্যাঙ্গেলের দিকে গেল যা এই কেসের অংশ ছিল বটে, কিন্তু এই ডাবল মার্ডার কেসের কারণ হতে পারে এটা ভাবা যায়নি। এই অ্যাঙ্গেলটার কথা আমাদের 2 মাস পরে মাথায় এসেছিল, যখন আমরা অন্ধকারে তীর ছুঁড়ে ছুঁড়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই অ্যাক্সিডেন্ট, শালিনীর ছোট বোন সোনিয়ার স্বামী ধীরজের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট, সেটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল? আপনি বলছেন ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? সেটাই ভাবছিলাম। দেবিকা, মনে আছে ধীরজের ছোট ভাই কি বলেছিল? এখন দেখুন না, ওই মেয়েটাকে দিয়ে যা ব্যবসা করিয়েছে তারই অভিশাপ লেগেছে। সবার লাইফ নষ্ট হয়ে গেছে। পাপ করলো একজন আর ভোগ করছে সবাই। একদিক থেকে ওর এই কথাটা এই ব্যাপারটা হাইলাইটেড করে যে এই সব ঘটনা ডলি ট্রাফিকিং কেসের সাথে যুক্ত। ওই কেসটা তো আমরা খুঁটিয়ে দেখেছি। ট্রাফিকিং হওয়ায় বাচ্চা কোমল মেহতার কাছেও পৌঁছেছে। ও নিজের মতো গল্প শোনালো, কিন্তু ডাবল মার্ডারের সঙ্গে জড়িত কিচ্ছু পাইনি স্যার। কিন্তু এই অ্যাক্সিডেন্ট, ডলির ছোট জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়, তারপর বড় জামাই খুন হয়। তবে কি ধীরজের এই অ্যাক্সিডেন্টটা সত্যি অ্যাক্সিডেন্ট, নাকি এই অ্যাক্সিডেন্টটা অ্যাটেম্প টু মার্ডার? ধীরাজ আর রাজেনের ভেতরে কোনো ঝামেলা হতে পারে, আপনি কি সেটা বলতে চাইছেন? 2 জামাইয়ের মধ্যে বনিবনা নাও থাকতে পারে। অ্যাক্সিডেন্টের রিপোর্ট চেয়ে পাঠাও। স্যার, হ্যাঁ দেবিকা, কিছু পেলে? সেটা বলতে পারছি না স্যার, কিন্তু ধীরাজের ফোন রেকর্ড থেকে এটা ক্লিয়ার যে ধীরাজ আর রাজেনের মধ্যে অনেক কথা হতো। ইনফ্যাক্ট শালিনীর বোন সোনিয়া আর ওর স্বামী ধীরাজ, ওর ছোট ভাই সিদ্ধার্থ আর শালিনীর হাজবেন্ড রাজেন, এদের সবার মধ্যেই অনেক কথা হতো। যতই হোক এরা আত্মীয়, এখন এদের মধ্যে কার সাথে শত্রুতা তৈরি হয়েছিল সেটা ধরতে পারছি না স্যার। স্যার, ধীরজের অ্যাক্সিডেন্ট রিপোর্ট চলে এসেছে। যে গাড়িটা ধীরজের বাইককে ধাক্কা মেরেছিল, ওই গাড়ি এখন অব্দি ট্রেস করা যায়নি স্যার। গাড়ি ছিল? আগে হ্যাঁ স্যার, ধীরজের অ্যাক্সিডেন্ট কেসটাকে হিট অ্যান্ড রান কেস করিয়ে দেওয়া হয়েছে। গাড়ি খোঁজবার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। যদি ধীরজের অ্যাক্সিডেন্টটা অ্যাটেম্প টু মার্ডারই হয়, তাহলে প্রথমে ধীরজকে মারার চেষ্টা, তারপর রাজেন আর তার সাথে তার বাবাকে খুন। কিছু তো একটা ব্যাপার রয়েছে। কি? আমাকে মেরে ফেলার চেষ্টা? তোমার এটা কখনো মনে হয়নি রাজেনের সাথে কোনো ঝগড়া ছিল তোমার? না তো, ভাইরা ভাই ছিলাম আমরা দুজন। 1 মিনিট, আপনি বলতেটা কি চাইছেন? যে রাজেন আমার অ্যাক্সিডেন্ট করিয়েছে আমাকে মারার জন্য, আর বদলা নেওয়ার জন্য আমি ওকে আর ওর বাবাকে মেরে ফেলেছি? এরকম কি হয়েছিল? এরকম কিছুই হয়নি ম্যাডাম। আপনারা হতাশ হচ্ছেন, তাই আপনাদের বুদ্ধিগুলো এরকম ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছে। কিছু বলতে চাইছো সোনিয়া? ধীরজ কিছু বলতে পারেনি ম্যাডাম, কারণ হয়তো ও কিছু জানেই না। তুমি কি জানো? তেমন কিছু বলতে পারবো না, তবে যেদিন ধীরজের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমার দেওর সিদ্ধার্থ একটা কথা বলেছিল। এটা অ্যাক্সিডেন্ট নয়। কি কি বললে তুমি সিদ্ধার্থ? না বৌদি, কিছু না। রাজেন আর তোমার স্বামীর মধ্যে কি কোনো শত্রুতা ছিল? রাজেন আর ওর বাবার মৃত্যু কি এরই ফলাফল? আমি কিছু জানি না, কিন্তু সিদ্ধার্থ যখন বলল যে এটা অ্যাক্সিডেন্ট নয়, তখন আমি খুব ঘাবড়ে গেছিলাম, আর এই কথা আমি মাকেও বলেছিলাম। হ্যাঁ, সোনিয়া আমাকে বলেছিল স্যার, কিন্তু আমি গুরুত্ব দিইনি, কারণ তখন সব থেকে দরকার ছিল চিকিৎসার টাকা, আর সেটাই জোগাড় করছিলাম। আর আপনাদের তো দেখছি আমাকে দোষী সাব্যস্ত করতেই ব্যস্ত আছেন। আপনাকে বললাম না স্যার, আমি এসব খুনটুন করাই না। তবে কি ধীরজ আর রাজেন একে অপরকে মারতে পারতো? একদমই না। রাজেন কোনো সাধু ছিল না। ধীরাজ ছেলেটা ভালো, কিন্তু এই সব ওদের মধ্যে হবে না। তবে ধীরজের অ্যাক্সিডেন্ট কে করাতে পারে? এক কাজ করুন না, আপনি
সিদ্ধার্থকে সরাসরি জিজ্ঞেস করুন না যে ওর এরকম কেন মনে হয়েছে। এই সিদ্ধার্থ কবে থেকে নাইট ডিউটি করে? বিগত 6 মাস ধরে তো নাইট শিফটই করছে। এই রেজিস্টারটা আমার চাই, পরে ফেরত দিচ্ছি। ঠিক আছে স্যার। স্যার আমার মনে হয়েছিল কারণ রাত 9টার পর ওই রাস্তায় কোনো ট্রাফিক থাকেই না, রাস্তা একদম ফাঁকা থাকে। আর দাদা তো খুব আস্তেই বাইক চালাতো, ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এই জন্য আমি বলেছিলাম স্যার। জেনে বুঝে কেউ ধীরাজকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল মারবার জন্যে। কে করতে পারে এমন কাজ? আমি জানি না স্যার, আমার শুধু মনে হয়েছিল। তোর এটা মনে হচ্ছে না, তুই জানতিস, তুই তাকে ভালো করেই জানিস। কে করিয়েছিল এই অ্যাক্সিডেন্ট? নাম বল। 15ই সেপ্টেম্বর রাতে তুই কোথায় ছিলিস? ডিউটিতে ছিলাম। তোর হোটেলের গেস্ট রেজিস্টার এটা। 15ই সেপ্টেম্বরে নাইট শিফটের পেজটায় যা, অন ডিউটি রিসেপশনিস্টটা। তোর সিগনেচার দেখা আমাকে। এই দেখুন স্যার, আমার সিগনেচার। হোয়াইটনার লাগিয়ে তুই তোর সাইনটা করেছিস। তোর ম্যানেজারের একদম ভালো করে মনে আছে যে 15 তারিখ নাইট শিফট থেকে তুই অফ চেয়েছিলি। 15ই সেপ্টেম্বর সিদ্ধার্থর প্রেজেন্ট সিগনেচারের উপর হোয়াইটনার লাগানো রয়েছে। কেন? কই দেখি স্যার। কিন্তু এই রেজিস্টারে ওর সিগনেচার 15ই সেপ্টেম্বর কি করে হতে পারে? ওই দিন তো ছুটি নিয়েছিল। মোহন স্যার, ওই আমার বাড়িতে একটা আর্জেন্ট কাজ পড়েছে, তাই আজ আসবো না। প্লিজ অফ দিয়ে দিন। খুব চালাক তুই। রেজিস্টারে গন্ডগোল করলি, নিজের ফোন বাড়িতে রেখে গেলি, রাজেনের ওখানে নিয়ে গেলি না, যাতে তোর ফোনের লোকেশন রাজেনের বাড়ি না দেখায়। কিন্তু তুই অতটা চালাক নয় সিদ্ধার্থ। তুই বলছিস যে তুই সেই রাতে ডিউটি করছিলিস, অথচ তোর ফোনটা তোর বাড়িতেই। আমরা জানি যে রাজেনের সঙ্গে তোর বন্ধুত্ব ছিল, তোরা দেখা করতিস, একসাথে মদ খেতিস, আর সেই রাতেও খেয়েছিলিস। নে বল, কেন মারলি বাপ বেটাকে? ধীরাজকে মারার প্ল্যানটা কি রাজেনই করেছিল? হ্যাঁ। কেন? আর তুই কি করে জানলি? রাজেন 23শে আগস্ট আমাকে ফোন করেছিল, অ্যাক্সিডেন্টের আগেইও ফোন করেছিল। হ্যাঁ রাজেন, কি খবর বল? ভালোই, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুই এটা কেন জিজ্ঞেস করছিস? না না, ব্যাস এমনি। ধীরাজ, ধীরাজ ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা চল। আমি অবাক হয়ে গিয়েছিলাম, রাজেন হঠাৎ করে দাদার কেন খোঁজ খবর নিচ্ছে। আর ওর কলের আধ ঘন্টা পরেই আমার কাছে একটা কল আসে। হ্যাঁ দাদা বল। কে? রাজেনের ফোন আসে দাদার অবস্থা কেমন জানার জন্য। ওর আধা ঘন্টা পরেই কেউ একজন লোক দাদার ফোন থেকে ফোন করে আমাকে বলে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই 2 2 4 করা এতটা কঠিন হয়নি স্যার। রাজেন কেন মারতে চাইছিল ধীরাজকে? কারণ সন্দেহ ছিল রাজেনের যে ওর বউয়ের সাথে আমার দাদার কোনো অ্যাফেয়ার ছিল। সত্যি অ্যাফেয়ার ছিল? ছিল না স্যার, আমার দাদা ওদেরকে খুব হেল্প করতো, শালিনীদিকে। মাঝে মাঝে তো ওনাদের বাড়িও যেত সহানুভূতি দেওয়ার জন্য, আবার কখনো টাকাও দিত। দাদা শালিনীদিকে শুধু এই জন্যই সাহায্য করতো যে উনি একা ছিলেন, উনি একাই নিজের মেয়ে কশিশ আর 2 ভাইকে সামলাতেন। আমি রাজেনের সাথে ছুটির দিনে খেতে বসতাম, তো কয়েকবার রাজেন আমাকে জিজ্ঞাসাও করেছিল। ধীরাজ মাঝে মাঝে যায় ওখানে, ব্যাপারটা কি বলতো? কেননা তুই যাস না সেই জন্য। আচ্ছা, মানে তো ধীরাজ দা শালিনীর জীবনে আমার জায়গা নেবে? রাজেন ও তোর বউ, ওর ব্যাপারে কি সমস্ত কথা বলছিস? আমার দাদার সাথে বৌদিও তো তোদের ওখানে যায়। কিন্তু ধীরাজ একা ওই বাড়িতে বেশি যায়। রাজেন এই সন্দেহ করাটা বন্ধ কর। শালিনীদিকে দাদা শুধু হেল্পই করতে যায়। একটা ছোট বাচ্চা, 2 ছোট ভাই, তার মধ্যে একজন নেশাখোর, সহজ জীবন নয় ওনার। রাজেনের সন্দেহ ছিল যে তোমার ধীরাজের সাথে অ্যাফেয়ার আছে, এই কথাটা তুমি জানতে? হ্যাঁ জানতাম।
ও সন্দেহবাদী কি ছিল। ও এই ব্যাপারটা নিয়ে আমাকে দু একবার খারাপ কথাও শুনিয়েছে, কিন্তু ম্যাডাম আমার ধীরজের সাথে কোনো চক্কর নেই। আমার ছোট বোনের স্বামীও। আমি ওকে সম্মান করি, কারণ ও আমাদের অনেক সাহায্য করে। তাহলে কি রাজেনই ওই অ্যাক্সিডেন্টটা? ওই অ্যাক্সিডেন্ট রাজেনই করিয়েছিল। সেই জন্য বদলা নিতে তুই রাজেনকে খুন করলি, আর সেই সঙ্গে তার বুড়ো বাবাকেও। দাদার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মাথায় কিছু চলছিল না স্যার, আর ভয়ও পেয়ে গিয়েছিলাম যে যে রাজেন রাজেন দাদাকে আবার মারার চেষ্টা করবে। আমার মাথাতে শুধু এই কথাটাই ঘুরছিল স্যার। হ্যাঁ, আমি রাজেনকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি পুরো প্ল্যানিং করে রেখেছিলাম, কাজের থেকে ছুটিও নিয়েছিলাম, ছুরিও নিয়ে গেছিলাম, কিন্তু খাওয়ার মাঝে ভাবনাটা পাল্টে দিলাম। ভাবলাম মারবো না ওকে, প্ল্যানটাকে ড্রপ করে দিলাম। তারপরে শুধু ওর সাথে কথাই বলছিলাম, তারপরে শুয়ে পড়লাম। তখন আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে রাজেনকে দেখলাম, ও ও আমার দাদাকে ছুরি মারছিল। তখন আমার মনে হলো ব্যাস, ওকে এখনই তুলি আর জিজ্ঞাসা করি, হে রাজেন, রাজেন আমার দাদার অ্যাক্সিডেন্ট তুই করেছিলি না? অ্যাক্সিডেন্টের আগে তুই ফোন করেছিলি আমাকে দাদা কেমন আছে জানার জন্য। কেন তুই তুই আগে থেকে জানতিস না যে দাদার অ্যাক্সিডেন্ট হবে? আরে জানা ভাই, গিয়ে শুয়ে পড়। তোর দাদা এবার বেঁচে গেছে, যদি না শুধরোয় না তাহলে পরের বার আর বাঁচবে না। আর শোন, তুই বেশি বাড়াবাড়ি করলে না এবার তোর অ্যাক্সিডেন্ট হবে। ছোটখাটো না, পুরো একেবারে স্পট, বুঝেছিস? চল চল যা। এরপরে না সন্দেহ করার কোনো জায়গাই ছিল না যে রাজেনই দাদার অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। আর ও ততক্ষণ শান্তিতে থাকবে না যতক্ষণ না দাদাকেও মেরে ফেলে। আমি দুধ আনতে যাচ্ছি। আমি বুঝে গেছিলাম যে রাজেনের বাবা কিছু বুঝতে পেরেছিলেন। আমার জামাতে রক্তের দাগ দেখতে পেয়েছিলেন, তাই ওনাকে ছেড়ে দেওয়া খুব রিস্কের ব্যাপার ছিল। আমি আসছি। আমি রাজেনের শার্ট প্যান্ট পরে নিয়েছিলাম, সবাইকে ভুল বোঝানোর জন্য সব এদিক ওদিক করে দিয়েছিলাম, আর ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম। শালিনী বলছিল তার সাথে ধীরজের কোনো অ্যাফেয়ার ছিল না। আমি তো ওই কথাই বলেছিলাম না স্যার, আমিও বুঝিয়েছিলাম কে ওর মনের ভুল এগুলো। নিশ্চয়ই শালিনী দিদিও বলেছিল, কিন্তু তারপরেও আমার দাদাকে কেন মারতে গেল? তখন পুলিশে কমপ্লেন করতিস। কিন্তু প্রমাণ কি করে করব স্যার যে এটা অ্যাক্সিডেন্ট নয়, অ্যাটেম্প্ট টু মার্ডার ছিল। তো এখন কি রাজেন এবং ওর বাবাকে মেরে প্রমাণ করতে পেরেছিস তুই? সিদ্ধার্থ, একবার তো আমাকে বলতে পারতিস। তোর জামাইবাবুর বাড়ি ছেড়ে দেওয়া উচিত হয়নি দিদি, তাহলে এই সন্দেহটা কোনোদিন উঠতই না। যে করেই হোক পালা করে আমরা দুজন এটাকে মানিয়ে গুছিয়ে নিতাম। আরে আরে পাগল নাকি? ছেড়ে দাও। আরে আরে মরে যাবে, ছেড়ে দাও। আরে আরে ছাড়ো। এসব কিছু তোমার জন্য হয়েছে, শুধু তোমার কারণে। আমার শ্বশুর অকারণে মারা গেল তোমার জন্য। সিদ্ধার্থ সারাটা জীবন বরবাদ হয়ে গেল। একটা সাধারণ মানুষকে তুমি অপরাধী বানিয়ে দিলে। শালিনীকে কড়া ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হলো।
ট্রাফিকিং এর অপরাধে ডলি এখনো সাজা কাটছে। খুব তাড়াতাড়ি আদালতে শুনানি শুরু হবে। দুনিয়ায় এমন কোনো সমস্যা থাকতে পারে না যার সমাধান অপরাধ। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা তো সৎভাবে চলি, কিন্তু আমাদের সাথে অন্যায় হয়েছে, ঠকানো হয়েছে, তাই আমরা যে কোনো রাস্তা বেছে নিতে পারি। এটা করার জন্য যেন লাইসেন্স পেয়ে গেছি, এই ভাবনাটা একেবারেই ভুল। আমাদের ভেতর একটা অসুরক্ষিত বোধ কাজ করে, আর এটাই আমাদেরকে অপরাধের দোরগোড়ায় নিয়ে যায়। আমরা নিজেদেরকে মিথ্যে কথা বলি যে অন্যায়টা অন্য কেউ করেছে, আমি যেটা করছি সেটা একদমই ঠিক। আমাদের এই ভাবনা থেকে দূরে থাকতে হবে। কখনো সহানুভূতি বা দয়ার জন্য অপেক্ষা করতে হবে না, বরং নিজেকে নিজে বলতে হবে আমি যথেষ্ট শক্ত, তা সে যেমন বাধাই আসুক, আমি আমার জন্য একটা সুস্থ সুন্দর জীবন বেছে নেবই। আবার দেখা হবে আগামী এপিসোডে নতুন কাহিনী নিয়ে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.